জানেন বাবু, এই পাখিটার চেহারা পুরোপুরি বোঝা যাচ্ছিল না। একবার মনে হলো যেন স্বর্গ থেকে নামা কোনো অলৌকিক এক সোনার পাখি। আবার পরক্ষণে মনের গভীরে একটা হিমেল স্রোত বয়ে গেল, কারণ ওই সৌন্দর্যের ভেতরেও একটা হিংস্রতা, একটা চাপা হুমকি লুকিয়েছিল। নমস্কার, আমি অরূপ। সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনতে চলেছেন একটি গা ছমছমে গল্প, পূর্ণিমার সেই রাতে। বিশেষ সহযোগিতায় চিত্রায়ন। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, পূর্ণিমার সেই রাতে। নিশ্ছিদ্র নিস্তব্ধতা ভাঙল হঠাৎ টেলিফোনের চিৎকারে। জানলার ফাঁক গলে আসা সকালের নরম রোদের আলোয় চোখ আধবোঝা হয়ে বিছানায় উঠে বসলাম। কলকাতার বালিগঞ্জ অঞ্চলের এক পুরনো দোতলা বাড়িতে আমি থাকি। আমি অর্থাৎ জয়ন্ত বণিক। না, আমি এখনো বিয়ে করিনি। বই, খবরের কাগজ আর পাখিদের কাকলি ভরা ছাদ ঘেরা জীবন আমার। ছিমছাম ঘর, ছোট একটা লেখার টেবিল, পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খবরের কাটিং আর দেয়ালে ঝুলে থাকা কিছু পুরনো পোস্টার। এই নিয়েই আমার জগৎ। রিসিভারটা কানে তুলে হ্যালো বলতেই ওপার থেকে গুরুগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো জয়ন্ত, আমি ভূপতি বলছি, বঙ্গবার্তা অফিস থেকে। একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তোমায় এখনই একবার অফিসে আসতে হবে, বিলম্ব চলবে না একদম। একটু অবাকই হলাম। এমন ফোন ভূপতিবাবুর কাছ থেকে সাধারণত আসে না। কি এমন ঘটেছে যে তাকে সকালে ঘুম থেকে টেনে তুলতে হলো? মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন উকি দিচ্ছিল। আর বেশি দেরি করলাম না, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বঙ্গবার্তার অফিসের দিকে। আপার সার্কুলার রোডের শান্ত পাড়া থেকে সকালের প্রথম আলোয় শহরটা বেশ লাগছিল। ডিসেম্বরের মাঝামাঝি, হালকা কুয়াশা তখনও কলকাতার বাতাসে ছড়িয়ে আছে। আমি সাধারণত রিক্সা চড়েই যাতায়াত করতে পছন্দ করি, কিন্তু আজকের ফোনের গম্ভীরতা একটা ট্যাক্সি ডেকে নেওয়ার সিদ্ধান্তে বাধ্য করল। বঙ্গবার্তার অফিস দক্ষিণ কলকাতার ধর্মতলা অঞ্চলে, চৌরঙ্গি রোডের ঠিক পাশে। পুরনো একটা লাল ইটের বিল্ডিং, যার গায়ে এখনো কাঠের ফলকে খোদাই করা বঙ্গবার্তা 1947 সাল। এই অফিসটা একদিকে যেমন আধুনিক সাংবাদিকতার কেন্দ্র, আবার অন্যদিকে পুরনো কলকাতার গন্ধমাখা এক গোপন আখড়া। বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক রিপোর্ট, সমাজ বদলের আন্দোলন আর অজস্র সাহিত্যিকের কলমের আঁচড় এই অফিস থেকেই জন্ম নিয়েছে। আমি কিন্তু বঙ্গবার্তার কোনো কর্মচারী নই। আমি একজন অর্নিথোলজিস্ট, অর্থাৎ পক্ষী বিশেষজ্ঞ। পাখি নিয়ে আমার এই প্রেমটা ছোটবেলা থেকেই। তাদের প্রতি একটা অবর্ণনীয় টান ছিল, যা আমাকে পৃথিবীর অন্য সবকিছু থেকে একটু আলাদা করে দিয়েছে। পাখি শুধু আমার গবেষণার বিষয় নয়, তারা আমার জীবনের এক অমূল্য রত্ন। আমি জানি না কেন ছোটবেলা থেকে আমার মনে হয়েছিল পাখিরা যেন প্রকৃতির গোপন কাহিনী বলে যায়। তাদের উড়াল, তাদের গান, তাদের চলাফেরা, প্রত্যেকটি পদক্ষেপে যেন একটা অবর্ণনীয় ছন্দ আছে। সেই ছন্দের মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। কাজটা আমার নেশা এবং পেশা। আমি বর্তমানে ভারত সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে অর্নিথোলজিস্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষক হিসেবে কাজ করছি। এছাড়াও আমি ওরানিজা বায়োডাইভার্সিটি ফাউন্ডেশন নামক একটা বেসরকারি সংস্থার সাথে যুক্ত, যাদের কাজ পাখি সংরক্ষণ করা। তবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমার অদ্ভুত, রহস্যময় এবং অনেক সময় বিপজ্জনক রিপোর্টিংয়ের দায়িত্বও পড়েছে। বহু বছর ধরে আমার লেখালেখির ধরন, অনুসন্ধানকারী চোখ আর
আর পাখিদের প্রতি নিখুঁত বিশ্লেষণ বঙ্গবার্তার পাঠকদের মন জয় করেছে। ভূপতি সামন্ত বঙ্গবার্তার এডিটর, বছর 60 ছুঁই ছুঁই, বেশ কড়া ধাঁচের মানুষ, ছোট চোখে পুরু চশমা, পরিপাটি পোশাক আর প্রত্যেকটি শব্দে যেন কাটা ছেঁড়া নির্ভুলতা। আমার সঙ্গে সম্পর্কটা বেশ অদ্ভুত। উপরে উপরে রাশভারী, কিন্তু ভেতরে গভীর শ্রদ্ধা আর আস্থা আছে আমার কাজের উপর। এই ভোরবেলায় ফোন করার মানে একটা ব্যাপার স্পষ্ট, বিষয়টা বেশ গম্ভীর। বঙ্গবার্তার দোতলায় যখন পৌঁছালাম তখন বেলা 10:30। পুরনো কাঠের সিঁড়ি বেয়ে উঠে এসে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম কিছু জুনিয়র রিপোর্টার ইতিমধ্যেই ডেস্কে বসে চা হাতে ফাইল ঘাঁটছে। কেউ বা টাইপ মেশিনে খটখট আওয়াজ তুলছে। ভূপতি সামন্তের দরজায় গিয়ে একবার হালকা নক করলাম। আরে এসো এসো জয়ন্ত, জানতাম ঠিক সময়ই আসবে, গম্ভীর গলায় বলে উঠলেন ভূপতি সামন্ত। ভূপতি সামন্ত মাথা একবার তুলেই একটা নোটবুকের পাতায় কিছু লেখার জন্য নামিয়ে নিলেন। হাসি মুখে ভেতরে ঢুকে চেয়ারে বসলাম। সকালবেলা এমন তাড়াহুড়ো করে ডাকলেন, ভাবলাম বুঝি কেউ খুন হয়ে গেছে। ভূপতি সামন্ত এবার মাথা তুলে তাকালেন, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। খুন হয়নি ঠিকই, তবে কিছু যে একটা খুব ভয়ঙ্কর হতে চলেছে তা বুঝতে পারছি। একটু সোজা হয়ে বসে বললাম, তাহলে খুলেই বলুন না ব্যাপারটা কি। তুমি কি কখনো কালা দেউলির নাম শুনেছ জয়ন্ত? কালা দেউলি? না, এই নামে তো এর আগে কখনো কোনো জায়গার নাম শুনিনি। কোথায় এটা? কালা দেউলি হলো সুন্দরবনের কোর এরিয়ার প্রত্যন্ত একটা গ্রাম। আর ওই গ্রাম সম্পর্কে এক অলৌকিক কাহিনী শোনা যায়। একটু হালকা হেসে বললাম, অলৌকিক কাহিনী? তা কি অলৌকিক কাহিনী শোনা যায়? ভূপতি সামন্ত হালকা গলা খাঁকরানি দিয়ে ডেস্কের পাশের ইন্টারকামের বোতাম চাপলেন। মীরা, ওকে একবার ভেতরে পাঠাও। কিছুক্ষণ পর দরজার সামনে খটখট আওয়াজে নক পড়ল। ভূপতি সামন্ত বললেন, এসো, এখানে বসো। ভেতরে ঢুকলেন এক মধ্যবয়স্ক লোক। মাথায় মাটির রঙের ময়লা পাগড়ি, পরনে মলিন সাদা ধুতি আর মাটির দাগ লাগা একটা পুরনো গামছা কাঁধে জড়ানো। লোকটার গায়ের রং রোদে পুড়ে একটু বাদামি হয়ে গেছে। চেহারায় ক্লান্তি আর বেশ অভিজ্ঞতার ছাপ। চোখ দুটো যেন বহু কিছু দেখেছে, তীক্ষ্ণ অথচ সতর্ক। ভূপতি সামন্ত আমার দিকে তাকিয়ে বললেন, পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি ভগবান মণ্ডল, আমার বহু পুরনো পরিচিত। থাকেন সুন্দরবনের দিকে ভিতরের একটা গ্রামে। কাকতালীয়ভাবে ওর সঙ্গে গতকাল কলেজ স্ট্রিটে দেখা হয়ে যায়। কথা বলতে গিয়ে ওর মুখ থেকে একটা অদ্ভুত ঘটনা শুনলাম, যা শুনে আমার গা ছমছম করে উঠেছিল। আর ঘটনাটা এমনই যে তুমি এর বিষয়ে হয়তো কিছু বুঝতে পারবে। আমার তো মাথায় কিছুই ঢুকলো না। ভগবান মণ্ডল মাটির দিকে চেয়ে মাথা নাড়লেন। তার হাত দুটো যেন অনবরত কিছু মুঠো করে ধরছে আবার ছেড়ে দিচ্ছে, যেন অজান্তেই এক ভয় কাজ করছে লোকটার ভেতরে। ভূপতি সামন্ত বললেন, আমি ভাবলাম তোমার মতো অনুসন্ধানী মানুষের কাছে সরাসরি ওর মুখ থেকেই শোনা দরকার। ভগবানদা, জয়ন্তবাবু আমার খুবই বিশ্বস্ত। তুমি যা বলেছ সবটা খুলে বলো, কিচ্ছু লুকোবে না। ভগবান মণ্ডল কিছুক্ষণ চুপ করে থেকে একটু ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, আগে বাবু, আমি আসলে একজন ব্যাদ, এই পাখি শিকারী। আপনি শুনে থাকবেন, জানেন হয়তো, আমাদের গ্রামগঞ্জে এই কাজ বেশ পুরনো। সুন্দরবনের জঙ্গলের বিভিন্ন জায়গায় আমি পাখি শিকার করি, বিশেষ করে বালি হাঁস, ফেরি হাঁস, বিলসরা, এইরকম নানা প্রজাতির পাখি। এইসব পাখি শিকার করতে গেলে সুন্দরবনের গভীর জঙ্গল, ম্যানগ্রোভের বনের কোনায় কোনায় যেতে হয়। রাত জেগে নদী পেরিয়ে এইসব পাখি ধরতে হয়।
এই পাখিগুলির মাংস শহরে বিভিন্ন জায়গায় ভালো দামে বিক্রি হয়। একদিনে তো 500টা পাখি ধরাই হয়েই যায়, আর সেগুলো বিক্রি করলে পকেটে ভালো টাকা জমে। কিন্তু এটা শুধু পাখি ধরার ব্যাপার নয়, অনেক সময় জীবনে ঝুঁকিও থাকে। এদের ধরতে ধরতে কতবার ঝামেলায় পড়েছি। তবে এইসব পাখিগুলোর মাংস এত সুস্বাদু হয় যে চোখ বন্ধ করেই চড়া দাম পাওয়া যায়। লোকটা যে একজন পাখি শিকারী শুনে ধাক্কা খেলাম। আমার গা ভেতর থেকে গুলিয়ে উঠছিল। এত জঘন্য একটা লোকের সঙ্গে আমার এক মুহূর্ত কথা বলতে আর রুচি হলো না। তার কথাগুলো আমাকে অবসন্ন করে দিচ্ছিল। মনে হচ্ছিল উঠে চলে যাই। এত ঘৃণ্য একজন মানুষের সঙ্গে বসে কি আলোচনা করা যায়। চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিলাম, ঠিক তখনই ভূপতি সামন্ত আমার হাত ধরে বললেন, থামো জয়ন্ত, বসো, বাকি গল্পটা শোনো। আমি জানি তোমার খুব রাগ হচ্ছে, তবুও তোমার শোনা উচিত। আমি এক মুহূর্ত থেমে গিয়ে তার দিকে তাকালাম। হাজার রাগ সত্ত্বেও ভূপতি সামন্তের মুখে দৃঢ়তা আমাকে থামিয়ে দিল। চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিলাম। ভগবান নামের লোকটা আবার বলতে শুরু করলো, বাবু, আপনারা হয়তো জানেন না, সুন্দরবনের জঙ্গলেই পাখি শিকার করা অত সোজা কথা নয়। আমাদের জন্য, বিশেষ করে আমার মতো লোকেদের জন্য, এটা একেবারে এক ধরনের ভয়ঙ্কর নেশা। সেবার হলো কি বাবু, এই আশ্বিন মাসের মাঝামাঝি সময়, ঠান্ডা তখন সবে পড়তে শুরু করেছে। গায়ের হাটে বিশুদার চায়ের দোকানে বসে অসিত বুদ্ধির মুখে একটা অদ্ভুত খবর শুনলাম। অসিত একজন জেলে, ও ছিল আমার খবর। মাছ ধরতে ধরতে ও নজর রাখে যে কোন চরে পাখিরা এসে বসে। এই সমস্ত চরগুলোতে আমি শিকারের ফাঁদ পাততাম। যা লাভ হতো সেখান থেকে কিছু বকশিস আমি ওরে দিতাম। সেবার অসিত বলল, খুড়ো, সেদিন মাছ ধরতে গিয়ে যা দেখলাম, চোখ জুড়িয়ে যায়। খিদে শুয়ে পড়েছে গো, মরুতে বরফ দেখা যাচ্ছে গো। অসিতের মুখে এই কথা শুনে আমার চোখ দুটো যেন লাল হয়ে উঠল। বাবু, খিদে শুয়ে পড়েছে, মরুতে সাদা বরফ দেখা গেছে, এটা চোরা শিকারীদের একটা সাংকেতিক শব্দ। আমাদের ভাষায় এর অর্থ হলো শান্ত পরিবেশে তেমন কোনো নড়াচড়া নেই। আর এই শান্ত পরিবেশে বিলচরা পাখির ঝাঁক বেঁধে বসেছে, যেন সাদা বরফের চাদরে ঢেকে গেছে সারা মাঠ। এই পাখির ঝাঁক সব সময় আসে না বাবু, খুব ভাগ্য থাকলেই বছরে একবার আসে। এই দল যদি হাতে নাগালে পায়, ব্যাস, আর দেখতে হবে না। সেই সব পাখি বেচতে পারলে আমাদের ভাগ্য একেবারে বদলে যাবে। অসিত চায়ে একটা লম্বা চুমুক দিয়ে হালকা চাপা স্বরে বলল, খুড়ো, সেদিন রাতে বেলতলার ধারে ফেরার পথে হঠাৎ চোখ পড়ল কালা দেউলির চরের উপর। কালো চর, একেবারে সাদা, বড় বড় গা মোটা নধর চড়া। তবে একটা বিষয় দেখলাম, চড়াগুলো কেমন যেন দেখতেছিল, নড়ে না, ডাকে না। মনে হচ্ছিল যেন কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে। আচ্ছা খুড়ো, পাখিরা কখন ভয় পায়? তোর মতো উল্লুকরে দেখি ভয় পায় হারামজাদা। হ্যাঁ, কালা দেউলির চর সম্পর্কে তো আমি আগেও শুনেছি, তবে কেউ সেদিকে সেরকম যায় না বলে আমি আর গা করিনি। তবে তুই যা বললি, এই ঝাঁক যদি ধরতে পারি একেবারে মালামাল হয়ে যাব।
হ্যাঁ। তুমি যাবে খুড়ো? সাবধান, ওখানে যাওয়া খুব বিপজ্জনক। জানো তো, কেউ সেদিকে রাতের বেলা যায় না। ও জায়গার অনেক বদনাম শুনেছি। আমি মাথা নেড়ে বললাম, ভয় করলে চলবে না। আর যদি বিপদ আসে তখন কেউ না কেউ এসে সাহায্য করবে। আচ্ছা, তুমি যাও, কিন্তু সাবধানে থেকো। আমি চলি। আর আমার এবার মোটা বকশিস দিতে ভুলো না যেন। অসিত চলে গেল। কালা দেউলির নাম শুনলেই একটা অদ্ভুত অনুভূতি হয় মনে। সেখানে মানুষ পা রাখতে চায় না। জেলেদের নৌকাগুলো রাত বিরেতে ওই অঞ্চলের কাছে গেলে ভয় পায়। আর যদি বলি আমি একাই জানি ওই জায়গাটার খবর, তাহলে কিন্তু ভুল বলা হবে বাবু। আমি বাদে অন্তত আরো 5টা শিকারীর দল আছে যারা পাখি শিকারের কাজ করে, কিন্তু কালা দেউলির দিকে কেউ যাওয়ার সাহস পায় না। সিদ্ধান্ত নিলাম আমি যাব। সেদিন ছিল পূর্ণিমার রাত। আকাশটা একেবারে উজ্জ্বল। রাত 9টার দিকে আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। সমস্ত বিলচরা পাখিগুলো একবার বসলে সহজে উঠতে চায় না। বেশি কিছু নেওয়ার প্রয়োজন হয় না। হাতে ছিল ছিপ ধরার ফাঁদ, স্বর্গদা মাছের টোপ আর কিছু গন্ধযুক্ত কাঁকড়া। জানা ছিল পাখিদের কাছে এইসব জিনিস বড় আকর্ষণীয় হয়। জানেন বাবু, এই বিলচরা পাখি ধরতে গেলে এই সমস্ত জিনিসগুলো খুব আকর্ষণ করে ওদের। কালা দেউলি নিয়ে অনেক বদনাম শোনা যায়। কথিত আছে সেখানে রাত বিরেতে কিছু অদ্ভুত কাণ্ড ঘটে। কেউ কেউ বলে সেখানে অশরীরী কিছু থাকে। আমি ঠিক করলাম যাবই। এত বড় খবরে আর বেশি দেরি করা চলে না। তখন শীতের হালকা ছোঁয়া পড়তে শুরু করেছে। সন্ধ্যের পর নদীর ধারে দাঁড়িয়ে নৌকাটারে ছাড়লাম। একদল বক ডাকছে দূরে কোথাও, আর জলের উপর মাঝে মাঝে ঝপঝপ করে কিছু পড়ার শব্দ। নদীর জল কালছে, কিন্তু চাঁদের আলো পড়তেই মনে হয় যেন সাদা রেখা গেঁথে আছে জলের বুকে। এই সময় বাবু, প্রকৃতি সবচেয়ে বেশি নিঃশব্দে কথা বলে। আধ ঘন্টা সময় পেরিয়ে গেল। কালা দেউলির চরের মুখে এসে পড়লাম। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। গায়ে কাঁপুনি দিয়ে উঠল। জায়গাটা এমন অদ্ভুত রকমের নিস্তব্ধ যা বলে বোঝানো যায় না। জায়গায় জায়গায় বালুর উপরে জল থই থই করছে, কোথাও আবার বালি শুকিয়ে গুঁড়ো ধুলো জমাট বেঁধে আছে। আমি লণ্ঠনটা জ্বালিয়ে এগোতে লাগলাম। আলোটা যেন ঠিক মতো ছড়াতে পারছে না। চাঁদটাও হালকা মেঘে ঢাকা পড়েছে, আবার মেঘের আড়াল থেকে বেরিয়ে আসছে। কিছু পা এগোতেই চোখের সামনে একটা দৃশ্য দেখলাম। এ দৃশ্য আমি জীবনে কখনো কল্পনা করতে পারিনি বাবু। আমার জীবনে আমি বহু বিলচরা দেখেছি, কিন্তু সংখ্যায় এত আমার জীবনে কখনো দেখিনি। মনে হচ্ছিল যেন আমি সাদা বরফের কোনো দেশে চলে গেছি। চাঁদের আলোয় সেই সমস্ত চড়ার পালকে লেগে যেন রূপোর মতো চকচক করছে। মাটি জুড়ে পড়ে আছে অসংখ্য পালক, বড় বড় বিলচরা, নধর চেহারা তাদের। যার শিকার আমি করতে এসেছিলাম তারা এখন সব আমার চোখের সামনে। লোভ আমার চোখে জল জল করে উঠল। এগুলো ধরতে পারলি আর দেখতে হবে না। আমি নৌকাটারে চরের কিনারায় লাগালাম। ঠান্ডার কামড়ে গা শিউরে উঠছে। চাঁদের আলোটা কেমন যেন ধোয়াটে। মেঘের ছায়া যেন ধুয়ে দিচ্ছে আকাশটারে।
চারিদিকটা কেমন যেন অদ্ভুত রকমের নিস্তব্ধ। শুধু দূরে কিছু শিয়ালের ডাক ছাড়া আর মাঝে মাঝে কিছু গাংচিলির আওয়াজ ছাড়া কিছুই নেই। ভাবছিলাম বিলছড়া পাখিগুলোর হই হল্লা, জল ঘেটে মাছ ধরা, গলা তুলে চিৎকার, এইসব চেনা শব্দগুলো শুনতে পাবো, কিন্তু না, একটাও শব্দ নেই। ওরা একজোট হয়ে বসে আছে, কিন্তু কেমন যেন গুটিয়ে গেছে ওরা। চোখের সামনে দেখলাম কেউ কেউ গলা নিচু করে বসে ঠোঁট জলে ছোঁয়ানোর চেষ্টা পর্যন্ত করছে না। কারো কারো চোখের পাতা পড়ে না, মনে হয় যেন কিছু দেখে ভয় পেয়েছে। চোখ দুটো বিস্ফারিত, স্থির। আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগলো এটা লক্ষ্য করে যে তারা শটান তাকিয়ে আছে আমার দিকে। গাটা কেমন যেন কেঁপে উঠল। আমি শিকারি বাবু, বহুবার এসেছি এমন জায়গায়, কিন্তু পাখিদের এই আচরণ আগে আমি দেখিনি। পালকগুলো কেমন যেন এলোমেলো, গলার নিচের দিকটা ফুলে আসে, যেন দম বন্ধ হয়ে আসে। ডানাগুলো কেউ মেলে না, শব্দ করে না। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এই অদ্ভুত দৃশ্য দেখলাম, কিন্তু আর বেশি দেরি করা ঠিক হবে না। ফাঁদ পাতার জালটা নিয়ে পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলাম। কিন্তু হঠাৎ করে একটা দৃশ্য দেখে আমি থমকে গেলাম। দেখলাম ওই বিলছড়া পাখিগুলোর মধ্যে কি যেন একটা বসে আছে। অনেকটা দূরে ছিলাম, তাই ভালো করে বুঝতে পারছিলাম না। চুপচাপ দাঁড়িয়েছিলাম বিলছড়ার মাঝখানে। চারিদিক নিস্তব্ধ, কুয়াশা ঠান্ডার মাঝে হঠাৎ যেন একটা চূড়া টান দিয়ে মনটা টেনে নিল। একটা অস্পষ্ট কিন্তু অসম্ভব মোহময়ের দৃশ্য চোখে পড়ল। পাখিদের জটলার ঠিক উপরে একটু দূরে কুয়াশার আধো চাঁদের আলোয় দেখতে পেলাম একটা বিশাল বড় পাখি বসে আছে। আমি থমকে গেলাম। জানেন বাবু, এই পাখিটার চেহারা পুরোপুরি বোঝা যাচ্ছিল না, কিন্তু পাখনাগুলো কি অদ্ভুত সেই পাখির রূপ। চাঁদের আলো পড়ে তার ডানার উপর যেন সোনালি ঝিলিক দিয়ে যায়। মনে হচ্ছিল যেন কেউ সোনার সুতোর জাল বুনে তার গায়ে জড়িয়ে দিয়েছে। ডানার ভাঁজে ভাঁজে আলো ছায়ার খেলা। একবার মনে হলো যেন স্বর্গ থেকে নামা কোনো অলৌকিক এক সোনার পাখি। আবার পরক্ষণে মনের গভীরে একটা হিমেল স্রোত বয়ে গেল, কারণ ওই সৌন্দর্যের ভেতরেও একটা হিংস্রতা, একটা চাপা হুমকি লুকিয়েছিল। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আমি পাখি মারার জালটা ধীরে ধীরে হাতে নিলাম। আজ করলাম এইটা কোনো সাধারণ পাখি নয়, কোনো দুষ্প্রাপ্য বহুমূল্য কিছু। আমি গা নিচু করে সামনে এগিয়ে যেতে লাগলাম। ঠিক তখনই হুড়মুড় করে একটা শব্দ, বিশাল একটা ঝাপটা, আর মুহূর্তে সেই পাখিটা মাথার উপর দিয়ে উড়ে গেল। চোখের সামনে যেন একটা সাদা বজ্রপাত হলো। আমি মুখ তুলে তাকালাম। চোখের পলকে সে অদৃশ্য হয়ে গেল আকাশের কালো মেঘের ভেতরে। বিশাল আকাশে অলৌকিক পাখিটা এত দ্রুত আকাশে মিলিয়ে গেল যে এত ক্ষিপ্র তার গতি আমি কিছুই বুঝতে পারলাম না। আমার বুঝে ওঠার আগেই সব শূন্য। তাড়াতাড়ি সেখানে ছুটে গেলাম বাবু। আর গিয়ে মাটির দিকে চোখ পড়তেই সারা গাটা যেন ঠান্ডা হয়ে গেল। চাঁদের আলোয় চকচক করছে জিনিসটা। হাতে করে তুলতেই নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না।
সেখানে পড়ে আছে একটা সোনার পালক। হ্যাঁ বাবু, সেদিনকার সেই শিকার একেবারে বিফল হয়ে গেল। যেভাবে নৌকায় চেপে আমি গিয়েছিলাম সেইভাবে কালা দেউলি থেকে ফিরে এলাম, কিন্তু জাল ভরা পাখি নয়, বরং মাথা ভরা অজস্র প্রশ্ন আর বুকে একটা কাঁপুনি নিয়ে। সেই সোনার পালকটারে বের করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম। কি অদ্ভুত, কি মোহময়। সেদিন রাতে শুয়ে শুয়ে ভাবছি জীবনে কত শিকার করেছি। সুন্দরবনের বালিহাঁস, ফেরিহাঁস, বিলবক, বাঘের পায়ের ছাপ মারিয়ে বিষধর সাপের গা ঘেঁষে পাখি ধরে এনেছি আমি। কিন্তু আজ রাতটার মতো অদ্ভুত অভিজ্ঞতা আগে কখনো হয়নি। চোখের সামনে আজ যা দেখলাম, এমন পাখি যা ইহ জগতের কোনো পাখি নয়, যেন মনে হয় স্বর্গ থেকে নেমে এসেছে এক অলৌকিক কিছু। ওর ডানার ছাপটা, ওর বসে থাকা ওই গভীর দৃশ্য, চাঁদের আলোয় তার সোনালি পাখনা, এই সব ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছিল বাবু। সেই মুহূর্তটা এখনো বারবার চোখের সামনে ভেসে উঠছে। বুঝলেন তো, এটা এমন কিছু নয় যেটা চুপ করে ভুলে যাওয়া যায়। যা দেখেছি তাতে মাথার ভেতরটা আজও গুম গুম করে। এই পেশা আমার রোজগারের পথ ঠিকই, কিন্তু এই রাতে আমি যে পাখিটারে দেখলাম সে শুধু পেটের দায় মেটানোর মতো কোনো শিকার নয় বাবু। এই যেন একটা ধাঁধা, সে যেন একটা ধাঁধা, একটা রহস্য মাথায় রোগ চেপে গেল। আমি জানি বাবু, এই ব্যাপারটারে আমি অত সহজে ছেড়ে দিতে পারবো না। হ্যাঁ, সেদিন রাত থেকে যেন মাথার মধ্যে একটা মোহ চেপে বসে রইল। জীবনে অনেক শিকার করেছি, কত পাখি ধরা পড়েছে আমার ফাঁদে, কিন্তু এমন ভাবে কখনো ব্যর্থ হইনি। শুধু ব্যর্থতা বললে কম হয়, সব মিলিয়ে একটা ধোঁয়ার মতো ছড়িয়ে পড়েছে আমার চেতনার ভেতর। সেই রাতের পর যেন আমি আগের ভগবান মণ্ডল আর নেই। ঘুম আসে না, চোখ বুঝলেই সেই সোনালি ডানার ছবি, সেই হলুদ চোখ আর বিশাল ছায়ার পাখা যেন আমার মাথার উপরে ছড়িয়ে পড়ে। মনে মনে একটা ফোন দিয়ে আটলাম। ঠিক করলাম সামনে আবার যখন পূর্ণিমা আসবে, আকাশ যখন আবার ছকছক করবে, নদী যখন শান্ত থাকবে, আর বেলচরা যখন ফের নেমে আসবে আকাশ পথে, আমি আবার যাব। ভাগ্য যদি ভালো থাকে তাহলে সেই অলৌকিক সোনার পাখি আবার নেমে আসবে ওই কালা দেউলির বুকে। এবার যাব একেবারে প্রস্তুত হয়ে। জাল আর ফাঁদ ছাড়াও সঙ্গে রাখবো দূরবীন আর সেই পুরনো দোনলা বন্দুকটা। সেই পুরনো বন্দুকটা যেটা একসময় শিকারী হিসেবে আমার অহংকার ছিল। আমি শুধু ধরতে চাই না, দেখতে চাই, বুঝতে চাই ওটা কি পাখি নাকি অন্য কিছু, ওর পেছনে কি কাহিনী আছে, কেন সে শুধু চড়া হাঁসের মাঝখানে আসে আর তারপর নিঃশব্দে কোথাও যেন অলৌকিক ভাবে উধাও হয়ে যায়। মনে মনে ভেবে ফেলেছি এবার আর কোনো কিছুতে ফসকে যেতে দেব না। যদি ভাগ্য আমার সঙ্গ দেয় তাহলে আবার দেখা হবে তার সঙ্গে। আর তখন আমি শুধু শিকারী হব না, আমি হব এক প্রত্যক্ষদর্শী, এক সাক্ষ্যবাহক, এক রহস্যের খোঁজে বেরিয়ে পড়া মানুষ।
ভগবান মণ্ডল এইটুকু বলে থেমে গেল। ঘরের ভেতর হঠাৎ যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাইরের আলো কেমন যেন ম্লান হয়ে এসেছে। জানলা দিয়ে দেখি আকাশটা হঠাৎ করেই কালচে ছায়ায় ঢেকে গেছে। আমি আর ভূপতি সামন্ত মন দিয়ে শুনছিলাম ঠিকই, তবে সত্যি বলতে ভগবানের বলা গল্প যতটা না ভয়ঙ্কর, তার চেয়েও বেশি গাঁজাখুরি বলে মনে হচ্ছিল আমার কাছে। এরকম বিশাল পাখি, সোনার শরীর, হলুদ চোখ, তারপর বিশাল ডানা ঝাপটিয়ে আকাশে উড়ে মিশে যাওয়া মেঘের ভেতর, এইসব কোনো পুরনো লোককথা বা ভাড়ার ঘরের গল্পের বইয়ের পাতা থেকে উঠে আসা কল্পনাতেই ভালো লাগে। ঠিক সেই সময় বাইরে হঠাৎ করে এক ঝলক দমকা হাওয়া এলো। জানলার কাঁচ কাঁপতে লাগলো। তারপর মুহূর্তের মধ্যে শুরু হয়ে গেল টুপটাপ বৃষ্টি, আর সেই বৃষ্টির সঙ্গে প্রবল মেঘের গর্জন। আকাশে বিদ্যুৎ চমকালো। একটা সাদা রশ্মির ঝলক খেলে গেল সামনের বিশাল ক্লক টাওয়ারের উপর দিয়ে। ভূপতি সামন্ত বললেন, জয়ন্ত, কফি আনতে বলি? এমন দিনে গরম কফির জুড়ি নেই। আমি জানলা দিয়ে তাকালাম। দূরে আকাশে কিছু হোয়াইট ওয়াকটেল উড়ে যাচ্ছিল। বৃষ্টির ফোঁটা ভিজে তাদের ডানায় এক অদ্ভুত ঝিকিমিকি খেলে যাচ্ছিল। অদ্ভুতভাবে মনে হলো এই দৃশ্যটাও খানিকটা মিলছে ভগবানের বর্ণনার সাথে। কিন্তু পরক্ষণেই নিজের ভাবনায় নিজেকেই ধমক দিলাম। ভগবানের দিকে একবার তাকালাম। ওর চোখে মুখে ভয় ছিল, কণ্ঠে একরকম রুদ্ধ কাঁপন। সব মিলিয়ে সে যতই চেষ্টা করুক গল্পটাকে সত্যি বলে মনে করাতে, আমার মন বলছিল এই লোকটা একটা জবরদস্ত গাঁজাখোর ছাড়া আর কিছুই নয়। তবু ভূপতি সামন্তর দিকে তাকিয়ে একটু যেন মায়া হলো। ভগবানের বলা শেষটা না শুনে গেলে বেচারা মনে মনে বেশ কষ্ট পাবে। ভাবলাম হাতে যখন সময় আছে দেখাই যাক না গাঁজাখুরিটা কত দূর গিয়ে থামে। কফির কাপ শেষ করতে না করতেই সামন্তবাবু আর আমি দুজনেই দুটো করে সিগারেট ধরিয়ে নিলাম। বৃষ্টির ধারা তখন একটু কমে এসেছে, তবে জানলার ধারে এখনো হালকা টুপটাপ পড়েই চলেছে। ভূপতি সামন্ত ভগবানকে সিগারেটটা বাড়িয়ে দিয়ে বলল, একটা নেবে নাকি? ভগবান মণ্ডল দুহাত তুলে নম্রভাবে বললেন, না বাবু, এসব আমার চলে না। তারপর পকেট থেকে একটা পুরনো কুঁচকে যাওয়া বিড়ির প্যাকেট বার করলো। বিড়ির এক প্রান্তে ফুঁ দিয়ে আগুন ধরালো তাতে। সামন্তবাবু এবার তার রেসলিনার চেয়ারটায় হেলান দিয়ে বললেন, তা মশাই, গল্পটা তো মাঝপথে থেমে গেল। তারপর কি হলো? সেই বিশাল অলৌকিক পাখিটার সঙ্গে আবার দেখা হয়েছিল আপনার? ভগবান একটু চুপ করে রইল। বিড়ির ধোঁয়া মুখ দিয়ে ছেড়ে দৃষ্টিটা জানলার বাইরে কোথাও ফেলে রেখে বলল, হ্যাঁ বাবু, ওটা কি আর সহজে বলা যায়? আমি ওই রাতের পরই আর ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠত। বাবু, আমি তো সহজে ছেড়ে দেওয়ার মানুষ নই। ভাবলাম সামনের পূর্ণিমাতে আবার যাব, যদি আবার দেখা মেলে সেই অলৌকিক পাখিটার। দুদিন পরেই ছিল বড় পূর্ণিমা, আর সেদিন ছিল শুক্রবার। ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। সন্ধি নামলে তো গায়ে কম্বল না দিয়ে ঠকঠক করে কাঁপুনি ধরে। আমি ভাবলাম এইবার আগের মতন রাত 9টার সময় গিয়ে লাভ নেই। এবার যাব একেবারে বিকেল বিকেল থাকতে, যেন জায়গাটা ভালো করে দেখে নেওয়া যায় আর প্রস্তুতিটাও ভালো করে নেওয়া যায়। বেলা 4:30 একটু আগে আগে, কারণ আমি জানি এই শীতকালে সূর্য তো তাড়াতাড়ি নেমে যায়। এবার সঙ্গে নিলাম বন্দুকটারে। বিকেল বিকেল নাগাদ কালাদেউলি শহরে যাওয়ার সময় নদীটা যেন এক আশ্চর্য স্বপ্নের মতো লাগছিল। জলের উপরে পড়ে থাকা সূর্যের শেষ রঙগুলো কমলা, সোনালি আর লালচে আভায় নদীটারে এক রহস্যময় আয়নার মতো করে দিচ্ছিল। হালকা ঢেউয়ে আলোটা কাঁপছিল, যেন কেউ রং মিশিয়ে
জল রঙের পটে ছবি আঁকছে। এই এক অদ্ভুত দৃশ্য বাবু। কিছু কিছু জায়গায় বালুর চর জেগে উঠেছে, মসৃণ বালির চর সোনালি রোদে একেবারে চকচক করছে। কোথাও আবার চর আধা জলে ডুবে আছে, তার কিনারায় শালুক পাতার মতো পাখির পায়ের ছাপ, আর সেই নদীর বুকের ঢেউয়ের দোলনায় ভেসে বেড়াচ্ছে হাঁস পাখির ছোট ছোট দল। কেউ ডুব দিয়ে খাবার খুঁজছে, কেউ পাখনা ঝাপটে দিচ্ছে জলের মধ্যে, কেউ স্থিরভাবে ভেসে আছে। নৌকা যখন কালাদেউলি চরে নোঙর করলাম, তখন বেলা প্রায় ডুবতে বসেছে। মনে মনে ভাবলাম যে না, চরে দাঁড়িয়ে থাকলে হবে না, এইরকম খোলামেলা জায়গায় থাকলে ও পাখিটা আমার আগেই দেখে ফেলবে। তখন তো হিতে বিপরীত হয়ে যাবে। ও যে কখন নিচে নামে, কি কারণে নামে, সেটা তো কিছুই জানা নেই। এখন আমি যদি ওর আগেই চোখে পড়ে যাই, তাহলে কিছুই হবে না। একটু থেমে চারপাশটাতে দেখে নিলাম। নদীর ওপার থেকে হালকা বাতাস বয়ে যাচ্ছে, পাতাগুলো নড়ছে। যেখানে সেই অলৌকিক পাখিটা বসেছিল তার থেকে বেশি দূরে নয় বাবু, ঠিক হাত তিনেক দূরে জঙ্গল শুরু হয়েছে। ঘন ঘাস আর কাটা ঝোপ আর কিছু ভাঙা ডাল। সবচেয়ে ভালো হয় যদি ওই জঙ্গলের গাছটার ডালপালার মধ্যে মাথা বেঁধে চুপচাপ বসে থাকা যায়, একেবারে স্থির। ছায়ার আড়ালে পাতার ফাঁকে ফাঁকে চোখ রাখলে ওই অলৌকিক পাখির প্রতিটা ভঙ্গি দেখা যাবে। ডানার নড়াচড়া, গলায় চকচকে পালক, এমনকি চোখের ভাষাও ধরা পড়বে। গাছের মাথা থেকে দেখলে পাখিটা বুঝতে পারবে না যে কেউ আছে, যে ওকে দেখছে। তবেই না আসল রহস্য ধরা পড়বে বাবু, তবেই না জানা যাবে যে ও পাখি না অন্য কিছু। সেই জঙ্গলের গায়ে গিয়ে গাছের মোটা মোটা কিছু ডাল কাটলাম, তারপর একটু নিচু জায়গায় বানালাম একখান মাচা। গাছের আড়ালে এমন ভাবে মাচাটারে বানালাম যে কেউ যদি সামনে থেকেও তাকায় তাহলে অত সহজে দেখতে পাবে না। সুন্দরবনের পাখিরা খুব চতুর হয় বাবু, সামান্য আওয়াজেই ওরা উড়ে যায়। সঙ্গে নিয়েছিলাম পুরনো সেই দোনলাটা, বাবার সময়ের, তবে এখনো ভালো কাজ দেয়। আর সঙ্গে ছিল পাখি ধরার সব যন্ত্রপাতি। আরে একটা ভাঙা দূরবীনও ছিল, যেটা দিয়ে অনেক দূরে দেখা যায়। আমার ভাবনা একটাই ছিল বাবু, ওই বিশাল পাখিটা যদি আবার আসে, তাহলে এবার যেন আমি তারে ধরা ছোঁয়ার মধ্যে পাই, বা অন্তত চোখে চোখে রাখতে পারি। কারণ আমি জীবনে এমন জিনিস আর কখনো দেখিনি, এমন পাখি, এমন ভয়ঙ্কর হিংস্রতা, আর সেই সঙ্গে এক মোহময় সৌন্দর্য। মাছা বাঁধা শেষ হলে বেশ গুছিয়ে বসলাম। বাবু সঙ্গে কিছু খাবার দাবার নিয়ে গিয়েছিলাম, না হলে ওই জায়গায় রাত পার করা যায় না। কিছু ঝালমুড়ি আর একটা ছোট বোতলে দেশি মদ, আর একটুখানি বাবার পেশাদ। এই ঠান্ডার রাতে সেটা ছাড়া যে জমি না। রাত যখন 9টা বাজে, মাথায় বসে চুপচাপ চারদিক কান পেতে রেখেছি আর শুনছি পাতা নড়ার আওয়াজ, দূরে কোনো বুনো পাখির ডাক, কখনো হালকা হাওয়ার মাঝেই নদীর টলমল ধ্বনি। এদিকে ওদিকে তাকাচ্ছি আর মাঝে মাঝে ধেনুর বোতল থেকে ঢক ঢক করে গলায় ঢালছি। ঠান্ডাটাও সেদিন পড়েছিল বাবু। পকেট থেকে কুলকিটা বার করলাম, ধোয়া ছেড়ে আকাশের দিকে তাকালাম। আকাশে গোল থালার মতো চাঁদ এমন ভাবে উঠেছে যেন নদীর উপরে একটা রূপোর থালা কেউ উল্টে দিয়েছে। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর। পরিষ্কার সামনে দেখা যাচ্ছে সাদা বালি চরের উপর মাঝে মাঝে ঢেউগুলো হাওয়ার দাপটে এসে আশ্রে পড়ছে। চারিদিকে সাদা কুয়াশার আবরণ, আর সেই কুয়াশা চাঁদের আলোয়
এমন যেন একটা সোনালি রং ধরেছে স্বপ্নের মতো। মাঝে মধ্যে হালকা মেঘ ভেসে আসে, সাতটারে ঢেকে দেয়, আবার মেঘের আড়াল থেকে উকি মারে। মনে হয় যেন আকাশ লুকোচুরি খেলছে। বন্দুকের গুলিটা বার করে ভালো করে দেখে নিয়ে ভরে রাখলাম চেম্বারে। কিছু বললাম না, শুধু ধ্যানস্থির মতো বসে রইলাম। মন বলছে আজ আজ কিছু একটা হবে। আজকের রাতটা শুধু রাত নয়, একটা অদ্ভুত কিছুর জন্য অপেক্ষা। বসে আছি মাচার উপরে নিঃশব্দে, শুধু গা ঘেঁষে বয়ে চলেছে নদীটা, আর তার গলায় একটা ঠান্ডা ঢেউ, যেন রাত জাগা কোনো নিঃশ্বাস ধীরে ধীরে ওঠানামা করছে। দূরে কোথাও জঙ্গলের গা ঘেঁষে হঠাৎ একপাল শিয়াল ডেকে উঠল। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে রাতচরা পাখির দল। বড় বড় ডানা মেলে তাদের পাখায় বাতাস ছোড়ার শব্দ শোনা যায়। প্রতিবার সেই ডাক কানে এলে বুকটা যেন কেঁপে ওঠে। হাতের নিচে দোনালাডারে শক্ত করে ধরে বসে রইলাম। মাথার নিচে জলের শব্দ, পাশে শিয়ালের সুর, আর মাথার উপরে বারবার উড়ে যাওয়া ছায়ার মতো পাখিরা, সব মিলিয়ে রাতটা যেন জীবন্ত মনে হলো। মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছিলাম, কখন আসবে সেই বিশেষ পাখির দল, আর সেই অলৌকিক সোনার পাখি যে শুধু নির্দিষ্ট রাতে নির্দিষ্ট জায়গায় নেমে আসে। কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। আজ হয়তো সেই রাত, হয়তো এই রাতে ভেসে আসবে তারা আকাশের অজানা গহ্বর থেকে, আবার হয়তো নাও আসতে পারে। আমার এত পরিশ্রম সব বৃথাও হতে পারে। তন্দ্রা এসে গিয়েছিল বাবু। দেনুর বোতলটা প্রায় ফাঁকা, ঠোঁটের কোণে একটা ঝাঁঝালো কুয়াশা। মাছ আর বাঁশের গায়ে হেলান দিয়ে চোখ বুঝেছিলাম একটু। জাগরণ আর ঘুমের মাঝখানে ঝুলেছিলাম। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল। এমন সময় একটা শব্দ কানে এলো। না বাবু, শব্দ নয়, যেন একটা বিশাল কিছু আকাশ পথে নেমে আসছে। ঠিক যেন আকাশের গায়ে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। চমকে উঠে ঘাড় উঁচিয়ে মুখ বাড়ালাম মাচার বাইরে। ঠান্ডা হাওয়ার কাঁপন গায়ে এসে লাগলো, আর চোখ গেল সেই দিকে। কি দেখলাম জানেন বাবু? সারা আকাশটা যেন ঢেকে গেছে, শুধু ডানা আর ডানা, যেন কালো রঙের ঢেউ একদিক থেকে অন্যদিকে বয়ে যাচ্ছে। অনন্ত পাখি, তাদের চলাফেরা নিঃশব্দ নয়, আবার ঠিক শব্দও নয়। তাদের ডানার ঘর্ষণ যেন এক প্রকার গরুড় সঙ্গীত বাজাচ্ছিল আকাশে, আর তারা নিচে নেমে আসছে। অনন্ত আকাশের গহীন থেকে নেমে আসছে ধীরে ধীরে। আমি রুদ্ধশ্বাসে বসে আছি ওদের অপেক্ষায়। ধীরে ধীরে যেন তারা নিচে নামছে। দূরত্ব তখন খুব বেশি নয়, সর্বোচ্চ 100 হাত হবে। হঠাৎ একটা বিষয় দেখে নিজের অজান্তেই সোজা হয়ে বসলাম। মাচার উপরে বসে থাকা আমার শরীরটা যেন হিম হয়ে গেল। গায়ের সমস্ত রোম খুব খাড়া হয়ে উঠল, যেন শীত নয়, কোনো এক অজানা স্রোত আমার শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছি আকাশের দিকে। এবার শুধু পাখি নয়, আমি যা দেখছি কি সত্যি। পাখিদের সেই অসংখ্য ডানার ভেতর থেকে
কুয়াশার বুক ফুঁড়ে বেরিয়ে আসছে একটা অবয়ব, একটা মানুষের অবয়ব। কিছুক্ষণের জন্য শ্বাসটুকু আটকে রেখেছিলাম। কোনো শব্দ নেই চারপাশে, শুধু শিয়ালের এক দুরাগত আর্তনাদ আর পাখিদের ডানার নিঃশব্দ দোলা। আর তার মাঝখানে সেই অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। পূর্ণিমার চাঁদের আলোয় ধরা পড়ছে তার রূপ। এমন দৃশ্য দেখতে পাবো স্বপ্নেও কল্পনা করতে পারিনি কখনো। এই গভীর রাত, এই নির্জন বন জঙ্গল আর এই অলৌকিক এক পরীর আবির্ভাব, সব মিলিয়ে যেন সময় থেমে গেছে। চোখের সামনে যা ঘুরছে তাই পৃথিবীরই নাকি অন্য স্তর খুলে গেছে হঠাৎ। এবার আমি স্পষ্ট দেখতে পেলাম সেই অসংখ্য বিলচরা পাখির মাঝখানে এক অনিন্দ সুন্দর নারী দাঁড়িয়ে আছে। অসাধারণ দৃশ্য, অতিলৌকিক অথচ অদ্ভুতভাবে মুগ্ধকর। দৃষ্টি স্থির হয়ে গেল সেই নারীর ওপর। হাঁ করে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারলাম না। কি অসাধারণ রূপ! মানুষের চোখ এই দৃশ্যকে কিভাবে ধারণ করে? সেই নারী যেন আলো দিয়ে গড়া, একেবারে ধপধপে সাদা গায়ের রং, যেন পারিজাতের পাপড়ি বা পূর্ণিমার চাঁদের বুক ছুঁয়ে তৈরি করা কোনো আলোর আভা। তার চুল গাঢ় কালো, যেন গভীর রাতের নদীর ঢেউ। সেই কেশ রাশি বাতাসে নেচে নেচে উঠছে, যেমন নেচে ওঠে আষাঢ়ের মেঘে বাঁধা জ্যোৎস্নার রেখা। চোখ দুটো কি গভীর, নিস্তব্ধ অথচ তীব্র। চাঁদের আলোয় ধরা পড়ে তার চোখের আশপাশের ঘন কাজলের রেখা, যার মধ্যে আছে এক অদ্ভুত সম্মোহন, এক অদ্ভুত মায়া। গায়ে তার অদ্ভুত এক পোশাক, সাদা চামড়ার উপর যেন সূক্ষ্ম সোনার সুতোর নিপুণ কাজ করা, যেন কোনো অদৃশ্য কারিগর তারে নিজের হাতে তৈরি করে এই রাতের জন্য সাজিয়ে পাঠিয়েছে। তার পিঠের দুপাশ থেকে ধীরে ধীরে চাঁদের আলোয় চকচক করতে লাগলো দুটো বিশাল সোনার ডানা, ঠিক যেন কোনো অলৌকিক পক্ষিনী মানুষের রূপ ধরে এসেছে পাখিদের রাজ্য থেকে। সেই ডানাগুলোর মাথায় বসে আছে একটা দুটো ছোট ছোট পাখি। হঠাৎ করে সেই নারী হাসতে হাসতে ছুটে বেড়াতে লাগলো পাখিদের ভেতরে, ঠিক যেন তারা তারই সঙ্গে, তারই আত্মা। হাওয়ায় তার রূপ ছড়িয়ে পড়ছে চারিদিকে। চাঁদের আলোয় যেন লজ্জায় ঢেকে ফেলেছে নিজের মুখ। স্তব্ধ হয়ে বসে আছি। এই রূপ, এই রহস্য, এই অলৌকিকতা কার সঙ্গে ভাগ করে নেব? কে বিশ্বাস করবে? হাঁস পাখির দলটা যেন সেই নারীর সঙ্গে নৃত্য করছে। তাদের চলাফেরায় যেন এক অপার্থিব ছন্দ। তারা ছায়ার মতো ঘিরে রেখেছে সেই নারীকে। কেউ তার চারপাশে ঘুরছে, কেউ তার মাথার উপর চক্কর কাটছে, কেউ আবার ডানায় ডানায় আকাশে এঁকে দিচ্ছে অদ্ভুত সব রেখা। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবলাম, এই আকাশ থেকে আগত পরীকেই তাহলে আগের দিন দেখেছিলাম। কিন্তু তখন ভেবেছিলাম শুধু আশ্চর্য এক পাখি। আজ বুঝতে পারলাম যে এ কোনো পাখি নয়, এ যে মানুষ স্বরূপী কোনো দেব সত্তা, গন্ধর্ব লোকের কোনো রহস্যময় এক কন্যা, যার শরীর থেকে নেমে এসেছে আলো, যার হাসির মধ্যে লুকিয়ে আছে কোনো প্রাচীন এক মায়া। নিজের অজান্তে ধেনুর বোতলটা তুলে নিলাম,
শেষ কটা ফুট এখনো বাকি ছিল। ঢক ঢক করে গলতকরণ করে ফেললাম নিঃশব্দে। চোখ একবারে জন্যও সরে না সেই নারীর দিক থেকে। হঠাৎ হঠাৎ যেন মাথার ভেতরে একটা অজানা ঝড় উঠল। শরীরটা কাঁপতে লাগলো হালকা করে। একটা অস্থিরতা চেয়ে গেল সারা সত্তায়। আমি আর নিজেকে থামাতে পারলাম না বাবু। অজান্তেই হাতটা চলে গেল মাসার কোণে রাখা দোনলা বন্দুকটার দিকে। ঠান্ডা ধাতব শরীরটা হাতে স্পর্শ পেতেই যেন চেতনার আগুন জ্বলে উঠল। চোখে তখন কোনো শান্তি নেই, মনের মধ্যে একটা অসুস্থ উল্লাস। এই গান্ধর্ব পরীকে যদি আমি ধরতে পারি, না যদি কেবল বন্দি করে রাখতে পারি, তাহলে ভাবুন একবার কি হতে পারে। এই মেয়েটা মানুষ নয়, তার চলনে, তার হাসিতে, তার ডানার ঝলকে এমন কিছু আছে যা এই পৃথিবীর রহস্য উন্মোচন করতে পারে। ও যদি আমার হতো, রহস্য যদি আমি উন্মোচন করতে পারি, তাহলে আমি আর একজন শুধু সাধারণ শিকারী থাকবো না। না বাবু, আমি তখন হয়ে উঠতাম ইতিহাসের পাতায় লেখা এক কিংবদন্তি। তখন লোকে আমার নাম উচ্চারণ করত ভয়ে বিস্ময়ে। গবেষকরা, বৈজ্ঞানিকরা, বিদেশে পত্র পত্রিকাগুলো আমার নিয়ে লেখা ছাপাতো। বন দপ্তর, সরকারের লোক সবাই আমায় নিয়ে ব্যস্ত হয়ে উঠত। ভগবান মণ্ডল। হ্যাঁ বাবু, এই নামটা তখন থাকবে মানুষে মানুষে, অলিতে গলিতে। টাকার পাহাড়ে শুয়ে থাকবো আমি। এই স্বপ্নটা তখন এমন ভাবে মাথায় চেপে বসলো যেন সেই আমার জীবনের একমাত্র সত্য। একটা অজানা পাগলামি, একটা লোভ, একটা গন্ধর্বী নারীকে পাওয়ার দুর্দমনীয় আকাঙ্ক্ষা আমার যেন গ্রাস করে ফেললো সেই রাতের নিস্তব্ধ মুহূর্তে। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। সেই অপরূপা রমণীর দিকে চোখ রাঙিয়ে দোনলাডারে কাঁধে তুলে নিলাম। ঠিক করলাম নিশানা। যেন এক অদৃশ্য শক্তি আমারে ঠেলে নিয়ে যাচ্ছে। চোখে তখন শুধুই জয়, দখল আর এক আশ্চর্য আবেশ। নিশানা তাক করে কোনো কিছু না ভেবে গুলি চালিয়ে দিলাম। এক মুহূর্তে গোটা চরাচর নিস্তব্ধ হয়ে গেল। গুলির আওয়াজটা যেন সময়ের কানে এক তীব্র কাঁপন হয়ে ধাক্কা দিল। আর তারপরে হাওয়ায় ভেসে থাকা সেই পরীটা নিঃশব্দে নিচের দিকে নেমে এলো। তার শুভ্র দেহ মাটিতে ধপ করে পড়ে গেল যেন এক ক্ষত বিখ্যাত ফুল। পাশে থাকা অজস্র পাখিগুলোর দল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। ঠিক যেন কি হলো কিছুই বুঝতে পারছে না তারা। তারপর সেই নীরবতা ভেঙে উঠল এক অস্ত্রাব্য কান্না। সেই অসংখ্য রাতচরা পাখি যারা কিছুক্ষণ আগেও খেলে বেড়াচ্ছিল সেই নারীর চারপাশে হঠাৎ একসাথে ছুটে এলো তার দিকে। তারা যেন তীব্র বেদনায়, সুখে, বিস্ময়ে নিজেদের হারিয়ে ফেলল। কণ্ঠে করুণ আর্তনাদ, ডানার ঝাপটায় উঠল এক অস্থির ঝড়। তারা মেয়েটিকে ঘিরে পাগলের মতো উড়াউড়ি করতে লাগলো। কখনো আকাশে, কখনো মাটিতে ধাক্কা খেতে খেতে নিজেরাই নিঃশেষ হয়ে যেতে চাইছে। বাতাস ভারী হয়ে উঠল সেই অসহনীয় যন্ত্রণায়। যেন একটা আদিম সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আজকের রাতে। স্তব্ধ হয়ে চেয়ে রইলাম, বন্দুকটা হাতে কাঁপছে। এ দৃশ্য আমার চেনা নয়, এই শিকার আমার জানা নয়। আমার আর কিছুতেই হুঁশ নেই। চারপাশে কি ঘটছে সেটা যেন আর আমার বোঝার অবস্থায় নেই আমি। চোখ শুধু সেই শুয়ে থাকা নারীর অবয়বের দিকে। বুকের ভেতরটা নিস্তেজ হয়ে আসলো। ধীরে ধীরে যেন সম্মোহিতের মতো মাথা থেকে নেমে এলাম গাছের গুঁড়ি পেয়ে। তারপর নিঃশব্দে পায়ে পায়ে
সেই নারীর দিকে এগোতে লাগলাম। অন্ধকারের বুক চিরে এক সিলতে চাঁদের আলো পড়ে রয়েছে তার মুখে। তবু মনে হচ্ছে চারপাশটা কেমন যেন অচেনা। এবার সেই বিলসরা পাখিগুলোর দল, যারা এখনো সেই নারীর চারপাশে উড়ে বেড়াচ্ছিল, হঠাৎ এক মুহূর্তের জন্য থমকে গেল আমার দেখে। মনে হলো তারা এতক্ষণে বুঝতে পেরেছে এই পাষণ্ড হত্যাকারী তাদের সম্মুখে। তারপর হঠাৎই ঘটল সেই অভাবনীয় দৃশ্যটা। স্পষ্ট দেখতে পেলাম সেই সমস্ত পাখিগুলো চোখে মুখে এখন আর ভয় কিংবা বিষণ্ণতা নেই, বরং তাদের চোখে ফুটে উঠেছে এক আদিম আশ্চর্য হিংস্রতা, ঘৃণা, এক অভিশপ্ত বিষক্রোধ যেন জমে আছে তাদের দৃষ্টিতে। তারা চেয়ে আছে স্থির হয়ে এক দৃষ্টিতে সটান আমার দিকে, যেন প্রতিটি পাখির চোখ থেকে বেরিয়ে আসছে একটা অদৃশ্য তীর। গায়ে কাঁটা দিয়ে উঠল আমার, বুকের ভেতরটা ধক করে উঠল। মনে হলো তারা প্রত্যেকে যেন আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে বলছে, এর ফল তোকে ভোগ করতেই হবে, এর ফল তোকে ভোগ করতেই হবে। তারা যেন এক এক দুর্বাসা ঋষি, যাদের ললাটে জমে আছে প্রলয়। তাদের ঠোঁট নড়ছে না, কিন্তু বাতাসে স্পষ্ট শোনা যাচ্ছে তাদের অভিশাপের ধ্বনি। অসুরত্ব নিয়ে স্পর্শ করেছ যাকে, সে দেবলোকের কন্যা। এখন শুধু অপেক্ষা, বাপের ঋণ মিটবে রক্তে। গলা শুকিয়ে এলো বাবু, পা দুটো অসাড় হয়ে গেল হঠাৎ। শিকারের বদলে যেন নিজেই হয়ে গেলাম শিকার। স্পষ্ট দেখতে পেলাম তাদের চোখগুলো যেন কালো মনির পরিবর্তে ধীরে ধীরে ঘোলাটে হয়ে উঠছে। সেই চোখে এখন জ্বলছে আগুনের ভাটার মতো প্রতিহিংসার আগুন, যার দিকে একটু চোখ তুলে তাকানোই যেন অসম্ভব। সারা শরীর বেয়ে ঠান্ডা স্রোত নেমে এলো। এক পা পিছিয়ে আসতে লাগলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বাবু। মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করতে শুরু করলো। শব্দগুলো যেন ধোয়ার মতো মিলিয়ে গেল কানে। হাঁস পাখিদের সেই দৃষ্টি যেন শত সহস্র বছর ধরে জমে থাকা কোনো প্রাচীন অভিশাপ একসঙ্গে ভেঙে পড়ল আমার উপর। এই পর্যন্ত বলে থেমে গেল ভগবান। মুখটা কেমন যেন জমে গেল তার। আমি ততক্ষণে হো হো করে হেসে উঠেছিলাম। পাশে বসা ভূপতি সামন্তর দিকে তাকিয়ে বললাম, এরকম গাঁজাখুরি গল্প শোনাতে আমাকে ডেকে পাঠালে? আমার এতটা সময় নষ্ট করে দিলে এর জন্য? ভগবান মুখ ফিরিয়ে শান্ত গলায় বলল, আপনার বিশ্বাস হলো না তো বাবু? না হওয়ারই কথা। এই পৃথিবীতে কেউই বিশ্বাস করবে না এইসব কথা। ওরকম দৃশ্য তো চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কিন্তু একটা জিনিস আমি আপনাদের দেখাতে পারি, যেটা দেখলে হয়তো আপনাদের বিশ্বাস হবে। এই বলে ভগবান ধীরে ধীরে তার গায়ের ছেঁড়া ময়লা চাদরটা একপাশে সরিয়ে নিল, আর সঙ্গে সঙ্গেই এক অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হলাম। যে দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে আমার মুখ থেকে হাসিটা মিলিয়ে গেল। চোখ স্থির হয়ে গেল সেই দিকে। চমকে উঠলাম। তার শরীরের প্রতিটা অংশ যেন পালক আর ক্ষতস্থানে ছেয়ে গেছে। এক মুহূর্তের জন্য ভেবে পেলাম না আমি যা দেখছি তা কি সত্যি। তার গা কালো হয়ে গেছে, যেন কোনো অন্ধকার ছায়ায় ঢাকা।
বুকের কাছ থেকে পিঠের উপর থেকে ধীরে ধীরে ছোট ছোট পাখির লোম বেরিয়ে এসছে। সেগুলো প্রথমে ছোট, তারপর বড়। এই পালকগুলো যেন তার শরীরের প্রতিটি অংশে গেঁথে আছে। যে গায়ে ক্ষত ছিল সেখানে যেন আশ্চর্য এক জাদুর ক্ষমতায় মানুষ থেকে পাখিতে রূপান্তরিত হচ্ছে সে। একে একে তার হাত, পা, গলা সবকিছু যেন অবলীলায় একটা পাখির কাঠামোতে রূপান্তরিত হচ্ছে। এই দৃশ্য যদি না দেখতাম তাহলে হয়তো কোনো দিন বিশ্বাস করতে পারতাম না। ভগবান চুপচাপ আমার দিকে তাকিয়েছিল, তারপর ক্লান্ত গলায় বলল, গল্পটা কিন্তু এখানেই শেষ নয় বাবু। পরদিন ভোরে যখন ঘুম ভাঙল, চারদিক ফাঁকা। সেই অপরূপ সুন্দরী মেয়ে, সেই বিলসরা পাখির ঝাঁক কিছুই ছিল না। শুধু নিস্তব্ধ নিষ্প্রাণ এক জ্বর পড়েছিল আমার সামনে। মনে হচ্ছিল যেন কিছুই ঘটেনি, সবটাই একটা স্বপ্ন। কিন্তু আমি জানি বাবু, ওটা স্বপ্ন ছিল না। সেদিন সকাল থেকেই অদ্ভুত রকমের ঝিমুনি আর জ্বালা জ্বালা ভাব সারা গায়ে। তারপর থেকে শুরু হলো আসল গল্পটা। আমার শরীরের প্রতিটা লোমকূপের গোড়া থেকে একটা করে পাখির পালক গজাতে শুরু করলো বাবু। প্রথমে ভাবলাম এ কোনো রোগ হবে, কোনো গাছপালা থেকে হয়তো গায়ে, কিন্তু না, এটা আর 5টা রোগীর মতো নয় বাবু। এটা একটা শাস্তি বাবু, একটা শাস্তি। আমি জানি ওই পাখিরা যারা আমাকে ঘিরেছিল আমার অভিশাপ দিয়ে গেছে বাবু। আমি একজন শিকারী, এত কাল ধরে প্রাণ হরণ করেছি নিজের আনন্দে, নিজের তৃপ্তিতে। কিন্তু সেই রাতে আমি যে ভুল করলাম, যে পাপ করলাম, তা ছিল স্বর্গ থেকে নামা কোনো অলৌকিক পরীর উপরে হাত তোলা। ওরা আমারে মানুষ থেকে ধীরে ধীরে নিষ্পাপ নির্বোধ জন্তু, যেমন যারা অবলা, যারা কোনো কিছুর প্রতিবাদ করতে পারে না, শুধু নীরবে কষ্ট সহ্য করে যায়, সেই 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 জন্তুতে রূপান্তরিত করতে চাইছে বাবু। আমার শরীরে এখন যে যন্ত্রণা, তা বলার ভাষা নেই। আমার হাড়, আমার রক্ত, আমার চামড়া সবকিছু যেন বদলে যাচ্ছে ভেতর ভেতর। আমি আর বেশি দিন বাঁচবো না বাবু। ভগবান যেন এমন মৃত্যু কারণ না দেয়, এমন নিঃশব্দ অভিশপ্ত পরিণতি আমি কারুর কামনা করি না বাবু। আমি কারুর কামনা করি না। আমি আসি। সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন পূর্ণিমার সেই রাতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন, অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।